করবে তখনই মানুষের যত ডিম্যান্ড থাকবে। নেক্সট বলবো ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব। সমস্যাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে হবে, আর যদি তাৎপর্যপূর্ণ না হয় তাহলে রিসার্চের কিন্তু হবে না। আর এইগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, এগুলোই হচ্ছে রিসার্চের প্রবলেম। তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ডেটা, কোথা থেকে ডেটা পাবো, কিভাবে ডেটা পাবো, এইগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে দারুণ প্রবলেম। তাছাড়া কোঅপারেশন মানে হচ্ছে গবেষণার বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান মানুষের সহযোগিতা। তুমি যখন ইন্টারভিউ নিতে গেলে তখন যে সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবাই তোমাকে সঠিক যে তথ্য দেবে তা নয়। সুতরাং এটা কিন্তু গবেষণার জন্য সত্যি করেই একটা বড় প্রবলেম। ঠিক আছে, তারপরে হচ্ছে এছাড়া যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে ফেসিলিটি অফ গাইডেন্স। ঠিক আছে, কি ধরনের গাইডেন্সটা তুমি পাচ্ছ, কতটা তুমি সঠিক পথে পরিচালিত হচ্ছ, এইগুলো কিন্তু রিসার্চের একটা বড় প্রবলেম। এছাড়া এম অফ রিসার্চ, তুমি কোন পথে এগুবে, কোন লক্ষ্যে এগুবে, কোনটা নিয়ে রিসার্চ করবে, দিস ইজ দ্য প্রবলেম অফ রিসার্চ। ওকে, তা এই জিনিসগুলো প্রবলেম অলমোস্ট ম্যাচ করে যাবে তোমার লিমিটেশনের সঙ্গে, যদিও আমি তাও লিমিটেশনের একটু আলাদা দিকগুলো উল্লেখ করেছি। লিমিটেশন অফ রিসার্চ, কি কি লিমিটেশন রয়েছে এর, তার মধ্যে প্রবলেম অফ কালেক্টিং ইনফরমেশন সব থেকে বড় লিমিটেশন। কোথা থেকে আমরা ইনফরমেশন তথ্য সংগ্রহ করব, কিভাবে তথ্য সংগ্রহ করব। আনকন্ট্রোল সিচুয়েশন, রিসার্চ করতে গেলে কিন্তু এমন কিছু পজিশনে পড়ে গেলে যেটা তোমার আয়ত্তাধীন থাকলো না, সেটা কিন্তু খুব বড় সমস্যা প্রত্যেকের জন্য। এছাড়া প্রবলেম অফ অ্যানালিসিস ডেটাগুলোকে অ্যানালিসিস করাও কিন্তু আমাদের জন্য বেশ একটি বড় প্রবলেম অফ কোশ্চেনিয়ার, তুমি কোন বিষয়ের উপর রিসার্চ করছো, কোন ওরিয়েন্টেড রিসার্চ করছো, এটা কিন্তু সত্যি করে একটি বড় প্রবলেম। এবং এই জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ইয়ারগুলোকে কিন্তু সেই ওরিয়েন্টেড করতে হবে, এবং তার জন্য মানে তুমি যে জায়গার সম্পর্কে রিসার্চ করতে গেছো সেই ওরিয়েন্টেড কিন্তু তোমাকে কোশ্চেন ইয়ার তৈরি করতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে রিসার্চের যে সাকসেস রেজাল্ট পাওয়া যাবে না। ঠিক আছে, এছাড়া প্রেডিকশন, তুমি একটা কিছু করতে গেলে তার একটা ভবিষ্যৎ ভাবনা চিন্তা কিন্তু করে দিতে হবে, আর যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা কমবে না, বেড়ে যাবে। কারণ তুমি এমন কাজ করলে যেটার জন্য পরবর্তীকালে বিশাল ক্ষতি হয়ে গেল, সুতরাং সেটা কিন্তু হবে না। সেই জন্য তোমার রিসার্চের এই যে লিমিটেশনের মধ্যে এটাও কিন্তু একটা প্রেডিকশনটাও সঠিকভাবে করতে হবে, প্রেডিকশন করে রাখতেই হবে। এরপর আমরা আসবো রিসার্চ অবজেক্টস, অর্থাৎ রিসার্চের অবজেক্ট বা অবজেক্টিভস মানে উদ্দেশ্যগুলো। কি কি উদ্দেশ্য? ধারণা মানে ধারণার সংজ্ঞাদান, বৈজ্ঞানিক গবেষণার মধ্যে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় সম্পর্কে ধারণা এবং সর্বজন গ্রাহ্য সুনির্দিষ্ট তোমার জ্ঞান অর্জন হয়, এইটা রিসার্চের হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থাৎ তুমি একটা বিষয় সম্পর্কে জানো না, সেই বিষয় সম্পর্কে ওভারঅল সঠিক ধারণাটা কিন্তু তুমি এই রিসার্চ থেকে পাবে। তা এটা কিন্তু খুবই ভালো একটা দিক। পরিমাপের কৌশল উদ্ভাবন, অর্থাৎ তুমি যে বিষয়টা সম্পর্কে পরিমাপ করছো সেই বিষয়টার একটা কৌশল উদ্ভাবন করতে পারবে, সুতরাং এটাও তোমাদের বিশেষভাবে জানা দরকার। তত্ত্ব প্রতিষ্ঠা, তুমি যে রিসার্চ করবে সেখান থেকে তুমি কিন্তু একটা কংক্রিট রেজাল্ট তুমি পাবে, যেটা কিন্তু আর কেউ ব্রেক করতে পারবে না। এই জন্য কিন্তু রিসার্চ করা হয়। ভবিষ্যৎবাণী, সেই প্রেডিকশন তো থাকবেই, প্রেডিকশন ছাড়া হবে না, সুতরাং প্রেডিকশনের বিষয়টিও কিন্তু আসছে। এরপর আমি তোমাদের বলবো হাইপোথিসিস,
অর্থাৎ এর যে তত্ত্ব প্রকল্প, মানে রিসার্চের হাইপোথিসিস, এটা রিসার্চের শুধু হাইপোথিসিস হিসাবেও পরিচিত। গবেষণার যে বিজ্ঞানসম্মত উপায়ে থাকে সেটি কি যে প্রকল্প অনুসরণ করে চলে সেটাকে হাইপোথিসিস অফ রিসার্চ বলা হয়। অর্থাৎ তুমি যে পথে গবেষণাটাকে চালাবে, কোন প্রকল্পের কোন ওয়েতে সঠিক পথে পাবে। তুমি তো এলোমেলো একটা জিনিসের রেজাল্ট পেতে পারো না, তোমাকে সব ধাপগুলো মেনটেন করতে হবে। এই সব ধাপগুলো মেনটেন করার জন্য তোমাকে অবশ্যই যা হাইপোথিসিস অফ রিসার্চ এই বিষয়টি সম্পর্কে কিন্তু দারুণভাবে জ্ঞান অর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, এই হাইপোথিসিস অফ রিসার্চের কিন্তু বেশ কিছু দিক রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হাইপোথিসিস, অর্থাৎ একটা ভালো স্বয়ংসম্পূর্ণ প্রকল্পের কিছু বৈশিষ্ট্য, যেখানে বলা হয়েছে ইট শুড বি ট্রাস্টেবল, অর্থাৎ এটাকে অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে, মানুষ যাতে এটার প্রতি বিশ্বাস করে এই জিনিসটা জানতে হবে। এবং এছাড়া বলছে ইট শুড বি ক্লিয়ারনেস, এটাকে কনসেপ্টুয়াল ক্লিয়ারনেস, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তুমি যেভাবেই হাইপোথিসিস করো কনসেপ্টকে কিন্তু মাস্ট বি ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার করতে হবে। ইট শুড বি স্পেসিফিক, একটা সুনির্দিষ্ট হতে হবে। মনে রাখবে এটাকে সুনির্দিষ্ট হতে হবে। ইট রিলেটেড অ্যাভেলেবল টেকনিক্স, এটা সবসময় একটা টেকনিক্স রিলেটেড হতে হবে, অর্থাৎ একটা টেকনিকে চলতে হবে। ইট রিলেটেড টু বডি অফ থিওরি, যে মূল বিষয়টা নিয়ে তোমরা করছো সেই বডি অফ থিওরিতেও কিন্তু তোমাদের এই বিষয়টি জানতে হবে, আলোচনা করতে হবে। ক্লোজেস্ট অফ থিংস টু বি অবজারভেবল, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে আলোচনা হচ্ছে সেই বিষয়টার ক্লোজেস্ট হতে হবে, খুব নিকটবর্তী হতে হবে, তবে তোমার এই প্রকল্পগুলো থাকা উচিত। ইট মে বি অ্যাভেলেবেল প্রেডিকশন, এবং এটারও কিন্তু একটা প্রেডিকশন ভবিষ্যৎবাণী কিন্তু থাকবে। সুতরাং বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন চলে যাবো টাইপ অফ হাইপোথিসিস। কি কি টাইপের এই যে প্রকল্প কি কি টাইপের হয় তা নাল ফর্ম বলতে এখানে ব্যক্ত করা হয় যে চলকগুলির মধ্যে কোনো তাৎপর্যের পার্থক্য নেই। উদাহরণস্বরূপ বলা যায় মহিলা ও পুরুষের বৃদ্ধির মধ্যে কোনো পার্থক্য নেই, এটাকে বলা হচ্ছে নাল ফর্মস। এগুলো ডিটেলসে আরও পড়বে। এরপরে বলবো প্রেডিকশন ফর্মস। গবেষণার অনেক সময় একটি নির্দিষ্ট পছন্দ বিষয় থাকে যেগুলো প্রকাশ করা হয়, কি হবে প্রেডিকশন সবসময় ভবিষ্যৎ ধারণা। তা এটাও কিন্তু একটা টাইপস, এই টাইপে কিন্তু হাইপোথিসিস করা হয়ে থাকে। এছাড়া আসছে কোশ্চেন ফর্ম, অর্থাৎ প্রশ্নমূলক, অর্থাৎ কীরকম প্রশ্ন থাকবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর থাকবে এই বিষয়টিও কিন্তু অবশ্যই জানা উচিত রিসার্চের ক্ষেত্রে। এছাড়া ডিক্লারেটিভ, অর্থাৎ ডিক্লারেশন দিচ্ছ, তুমি কোনো কিছু ঘোষণা করছো। অনেক কিছু চলক রয়েছে যার ইতিবাচক সম্পর্ক প্রকল্পে ব্যক্ত হয়। একটা প্রকল্প হচ্ছে সেখানে কিছু তুমি বলছো যে এই বিষয়টা এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে, এই জিনিসটাও কিন্তু থাকছে। এখন কিছু ইম্পর্টেন্স অফ হাইপোথিসিস, কিছু গুরুত্ব রয়েছে, যেমন পূর্ব অনুমান আমাদের গবেষণা সমস্যাটি উত্তর দেয়। এছাড়া অনুসন্ধান কি কি গ্রহণযোগ্য বিষয় আছে সেগুলিকেও জানায়। পূর্ব অনুমান গবেষককে বিশ্লেষণধর্মী নির্দিষ্ট বিষয়কে সম্পর্কে মনোযোগী করার সুযোগ দেয়। এছাড়া তথ্য উপযোগী গবেষণা অবলম্বনের একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। এগুলো তোমরা যতটা পড়বে ততটা ভালো একটা ডিসকাস চলে আসবে। এরপরে যে বিষয়টি আছে খুব ইম্পর্টেন্ট, রিসার্চ যে মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, অর্থাৎ কি কি মেটেরিয়ালস আছে রিসার্চে। দেখো আমি খুব সহজ করে পরপর পয়েন্টগুলো কেবল বলে দিচ্ছি তোমাদের। মেটেরিয়ালসটা বলছি, রিসার্চ মেটেরিয়ালস বলছি, সেখানে বলছি
সমস্যা নির্বাচন বা চিহ্নিতকরণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই লিটারেচার অর্থাৎ সাহিত্যের পর্যালোচনা। নেক্সট হচ্ছে অনুমান বা প্রকল্প হাইপোথিসিস, তথ্যাদি যে সম্পর্কে তথ্য ইনফরমেশনটা পাওয়া যায়, সহযোগিতা কোঅপারেশন যেটা বলা হচ্ছে, এবং পূর্ববর্তী গবেষণার ফল অর্থাৎ সেই সম্পর্কে কে কতটা পূর্ববর্তী গবেষণা করেছে তার ফলাফল, এবং সর্বশেষ বলা হচ্ছে সরকারি বেসরকারি অনুদান অর্থাৎ একটা গবেষণার ক্ষেত্রে সরকারি বেসরকারি অনুদানটা বড় বিষয়। যাই হোক, রিসার্চ মেথডস কি কি পথে রিসার্চ হয়। প্রথমেই বলবো ঐতিহাসিক পদ্ধতি বা হিস্টোরিক্যাল মেথডস, অর্থাৎ কি আছে দেখে শুনে আগে কি ঘটেছে সেইগুলোকে নিয়ে পরবর্তীতে এগিয়ে যাওয়া, এরকম একটি চিন্তা ভাবনা। ফিলোজফিক্যাল মেথডস অর্থাৎ দর্শনগত সমাজ পাঠে যখন মার্কস ওয়েবার পথ অনুসরণ করে রিসার্চ করে হয় বা রিসার্চ এগিয়ে চলে তখন তাকে দার্শনিক পথে রিসার্চ বলা হয়। এখানে সমাজ বিজ্ঞানীরা এই পথে সবথেকে বেশি রিসার্চ করে। এবং তৃতীয় যেটি বলবো অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ অর্থাৎ নৃতত্ত্ব পদ্ধতি। সমাজ গবেষক যখন বিভিন্ন পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা অনুসরণ করে, এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে কোনো সমাজ বা সামাজিক গবেষণার গভীরে ঢুকে মনোনিবেশ করা হয়। নৃতত্ত্ব দিক থেকে একটা রিসার্চের পদ্ধতি এটা। সার্ভে মেথড অর্থাৎ জারিপ পদ্ধতিতে যখন রিসার্চ করা যায় কোনো একটি অবস্থানে, এটা হচ্ছে আধুনিক সমাজ গবেষণার একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সমাজে বিশেষভাবে গবেষণা করা হয় এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং সুবিধা অসুবিধা, সার্ভে মেথডের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এবং তার সঙ্গে সুবিধা অসুবিধা রয়েছে। অর্থাৎ সার্ভে করতে গেলে দেখো সুবিধা হচ্ছে যেমন প্রত্যক্ষ একটা রেজাল্ট পাওয়া যায়, অসুবিধা হচ্ছে মানুষের যে কোঅপারেশন থাকে না, খরচা বেশি, সময় বেশি, এই সব দিকগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এগুলো একটু ডিটেলসে পড়বে, ভিডিওটা অনেকটা লেন্থি হচ্ছে, তা যারা দেখছো আশা করি উপকৃত হবে। কম্পারেটিভ তুলনামূলক পদ্ধতি অর্থাৎ আগের কোনো রিসার্চ বা আগের কোনো অঞ্চলের রিসার্চের সঙ্গে যখন তুলনা করে কোনো রিসার্চ করা হয় তখন তাকে কম্পারেটিভ রিসার্চ বলা হয়। এবং এরপরে বলবো ফাংশনাল মেথড অর্থাৎ কার্যকরিতার ভিত্তিতে কি বলা হয়েছে, ঐতিহাসিক তুলনামূলক পদ্ধতি পাঠ্যক্রম অনুযায়ী যখন বিবর্তনের ফলে সমাজ বিবর্তন করা হয়, অর্থাৎ কার্যকারিতা পরিষ্কার হচ্ছে কি হচ্ছে সমাজে, কি পরিবর্তন হচ্ছে সমাজে, তার পরিপ্রেক্ষিতে যখন রিসার্চ করা হয় সেটাকে বলা হয় কার্যকারিতার পরিপ্রেক্ষিতে রিসার্চ। এক্সপেরিমেন্টাল মেথড অর্থাৎ পরীক্ষামূলক গবেষণামূলক পরীক্ষামূলক পদ্ধতি কি না, প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করার সময় পরীক্ষামূলকভাবে এই রিসার্চকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। মোটামুটি এতগুলো মেথড এবং সর্বশেষে রয়েছে কেস স্টাডি মেথড। এটা একটু শোনো, সামাজিক গবেষণায় সামাজিক সমস্যা অধ্যয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো কেস স্টাডি মেথড বা ঘটনা অধ্যয়ন পদ্ধতি। এর দ্বারা সমাজ গবেষকদের এই পদ্ধতিতে সমষ্টিবদ্ধ করে যাচাই করে, এর ফলে তোমার একটা বিষয় সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়। তবে এক্ষেত্রে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে সামাজিক একক, এটা নমনীয়তা রয়েছে, পুনর্গঠন করা যায়, কম ব্যয় হয়, তুলনামূলক করা যায়, তথ্য যাচাই করা যায়, জ্ঞান বৃদ্ধি হয়, ঐতিহাসিক ব্যাখ্যা। অপরদিকে অসুবিধা পক্ষপাতিত্ব থাকে, সরলীকরণ হয় না, জটিল হয়, সময় অপচয় হয় এবং অত্যাধিক ব্যয় হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাদের কেস স্টাডি মেথড খুব ইম্পর্টেন্ট প্রত্যেকবারের জন্যই। যাই হোক, এর পরের অংশে চলে আসছি যেটা ইউনিট 1.4 টেকনিক্স অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্টস।
ঠিক আছে, প্রিপেয়ারিং নোট, আমরা কিভাবে একটি নোট তৈরি করব, আমাদের তার আগে টেকনিক্স অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্টস, এক্ষেত্রে বলবো টাইটেল পেজ। তুমি যখন একটা রিসার্চ পেপার জমা দিচ্ছ সেক্ষেত্রে কি কি ধাপগুলো রাখবে, এটাই হচ্ছে টেকনিক্স অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্ট, সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত যাই হোক রিপোর্ট। টাইটেল পেজ থাকবে, অবশ্যই টাইটেল পেজ থাকবে। তারপর থাকবে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ কি কি থাকছে তার একটা টেবিল থাকবে। অ্যাবস্ট্রাক্ট থাকবে, তারপর থাকবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের পর হবে মেটেরিয়ালস অ্যান্ড মেথডস, কি কি মেটেরিয়ালস রয়েছে, কি কি মেথডস রয়েছে। তারপর থাকছে রেজাল্ট, রেজাল্টের পর কি রেজাল্ট হলো। তারপর থাকবে ডিসকাশন, সেটা থেকে তোমরা কি কি আলোচনায় এলে। কনক্লুশন, তার একটা মূল্যায়ন এবং রেফারেন্স। অর্থাৎ মোটামুটি 9টা স্টেপ রয়েছে একটা সায়েন্টিফিক রিপোর্টস লেখার জন্য। মনে রাখবে এই 9টা ভাগ রয়েছে। এরপরে আমরা প্রিপেয়ারিং এর নোট, একটা তোমরা নোট, ওই যে তুমি একটা রিসার্চ পেপার তৈরি করবে তার একটা নোট প্রিপেয়ারিং এর নোট কিভাবে তৈরি করবে তার জন্য প্রাইমারি স্টেজ রয়েছে। প্রাইমারি স্টেজে তোমাকে মানে স্টার্টিং, প্রারম্ভিক, ঠিক আছে, এই স্টেজে তোমাকে কি কি রাখতে হবে, টাইটেল পেজ, রেফারেন্স, তারপর টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ পিকচার, তোমাকে এইগুলো প্রথমে রাখতে হবে। তারপরে মেন বডি অফ দ্য রিপোর্ট, তারপরে থাকবে তোমার মেন বডি, তুমি যে রিপোর্টটা করছো তার মেন বডিটা থাকবে, সেখানে থাকবে ইন্ট্রোডাকশন থাকবে, রিসার্চ ডিজাইন থাকবে, তুমি কিভাবে রিসার্চ করছো তার ডিজাইন থাকবে, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডেটা অ্যানালিসিস থাকবে, সামারি অ্যান্ড কনক্লুশন, সামারি থাকবে এবং তার শেষ কনক্লুশন অংশটা অর্থাৎ মূল্যায়ন যে উপসংহার অংশটা থাকবে। এরপর হচ্ছে রেফারেন্স, রেফারেন্সের 3টে ভাগ, একটা হচ্ছে বিবলিওগ্রাফি অর্থাৎ গ্রন্থপঞ্জিকা, এই বিষয়টা একটু ডিসকাস করি, এটা তোমাদের আলাদাভাবে স্পেশালি আসবে। সেখানে বলা হয়েছে বিবলিওগ্রাফি বলতে বোঝায় গবেষক যে সমস্ত উৎস থেকে গবেষণার জন্য তথ্য উপকরণ সংগ্রহ করে, বিবরণ সংগ্রহ করেন, সেটা হতে পারে নিউজ পেপার, সেটা হতে পারে ইন্টারনেট বা সরাসরি প্রত্যক্ষ তথ্য থেকে, এটাকে বিবলিওগ্রাফি বলা হয়। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট, এটা ক্ষেত্রে বলা হচ্ছে বিবলিওগ্রাফির পর অ্যাপেন্ডিক্স উল্লেখ থাকে, গবেষক যে সকল বিষয়গুলি গবেষণার যে সকল বিষয়গুলি সেইভাবে উল্লেখ করা হয়নি সেই সকল তথ্য এই অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্টতে উল্লেখ করা হয়। এবং তারপরে থাকে ইন্ডেক্স, গবেষণার যে জটিল গুরুত্বপূর্ণ অংশ তার কিছু ইন্ডেক্স অর্থাৎ তার সূচক এখানে লিস্টেড থাকে। রয়েছে APA স্টাইল, এটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এদের স্টাইলে কিভাবে গবেষণাপত্র লেখা হবে বিষয়টি শোনো। APA স্টাইল হলো গবেষণায় বর্ণিত এক বিশেষ অংশ যেটা সমাজবিজ্ঞানে ব্যবহার করা হয় এবং আমেরিকার এই তথ্যটা সাইকোলজিক্যাল যে স্টাইল এইটার মাধ্যমে এইটার যে দিকগুলোকে অনুসরণ করে আমাদের গবেষণাপত্র তৈরি করতে হয়, তাই এটাকে বলা হয় APA স্টাইল। তা এই বিষয়টা সর্বশেষে তোমাদের রয়েছে। আর কিওয়ার্ডস কি না, প্রত্যেকটা গবেষণার কিছু মেন ওয়ার্ড বা ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে যেগুলি না থাকলে গবেষণার সম্পূর্ণতা পায় না, আর এইগুলো কি বলা হয়ে থাকে কিওয়ার্ডস। প্রত্যেকটা গবেষণার এক্ষেত্রে রয়েছে এই কিওয়ার্ড রিলেটেড উইথ রিসার্চ। তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এখানে টোটালি তোমাদের যে রিসার্চের পেপারটি আলোচনা করা হলো, এর পরের যে পার্টটি রয়েছে সেই পার্টে ফিল্ড ওয়ার্কটি আলোচনা করা হবে। সবাই ভালোভাবে পড়াশোনা করো এটাই বলবো। যাই হোক, আজকের মতো এই ভিডিওটি এখানেই স্টপ।